এদের কঠিন বিচার হবে, কাউকে পালাতে দেওয়া হবে না, ওরা পালাবার পথ পাবে না। ওদের একমাত্রই শুধু পথ আছে দৌড়ে গিয়ে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া, এছাড়া আর কোনো রাস্তা, বিমানবন্দর থেকে কোনো রাস্তা তাদের জন্য খোলা নেই। আওয়ামী লীগের শেকড় এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সম্পর্কেও ধারণা নেই। যমুনা ঘেরাও করে রাখবো, প্রয়োজন বোধে সেই কর্মসূচির নাম হবে মার্চ টু যমুনা। এই ইউনুস বাহিনীর মনে রাখা উচিত যে আওয়ামী লীগকে 1958 সালে জেনারেল আইয়ুব খান সামরিক শাসন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, কিন্তু নিশ্চিহ্ন করতে পারেনি। এমনকি 1971 সালে জেনারেল ইয়ে খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। নিশ্চিত করার তো দূরের কথা, বরঞ্চ আওয়ামী লীগের নেতৃত্বেই, বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি করেছিল, জন্ম দিয়েছিল। কাজে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা যে কোনো দলের নেতা কর্মীর যে আত্মত্যাগী এবং দৃঢ়তা, দৃঢ় মনোবল রয়েছে। আমি শুধু বলবো, এই আলোচনার মধ্য দিয়ে যারা শুনছেন, আমার ভাই, বন্ধু, সহযোদ্ধারা, আমাদের যে লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে। লড়াই, চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন। আমরা কোন একদিন, কোন এক সময় আমরা ঢাকা অবরুদ্ধ করে এই ইউনুস বাহিনীকে বিদায় না করা পর্যন্ত আমরা ঢাকা এবং যমুনা ঘেরাও করে রাখবো। প্রয়োজন বোধে সেই কর্মসূচির নাম হবে মার্চ টু যমুনা। ডক্টর ইউনুস সাহেব এবং তার সঙ্গে যে বিদেশ থেকে আমদানি করা উপদেষ্টারা রয়েছেন, তাদেরকে ক্ষমা চাইতে হবে। তাদেরকে ক্ষমা চেয়ে অথবা দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। সহসা ক্ষমতা ছাড়তে চাইবে না এবং সে নির্বাচন বিভিন্ন টালবাহানা করে কিছু রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাতে ইসলাম, অপরাপর ইসলামিক দলগুলি, এগুলিকে মূলা ঝুলিয়ে তারা সকলেই ক্ষমতার স্বপ্ন দেখেন। তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। তা আমি যে কথা বলছিলাম যে ইউনুস সাহেব এই নির্বাচন দেবেন না, এক। দুই হলো, বাংলাদেশ আওয়ামী লীগকে এই শতকরা 40 থেকে 43% যে দলটির সমর্থন রয়েছে, যে দলটির সমর্থন বেড়ে এখন 60-এর উপরে এসেছে, সেই দলটিকে বাদ দিয়ে নির্বাচন করবেন। আমি ইউনুস সাহেবকে অনুরোধ করবো যে যান, উনি গিয়ে খালেদা জিয়াকে জিজ্ঞাসা করুন যে খালেদা জিয়া এভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন পার করার চেষ্টা করেছিলেন, ক্ষমতায় পাকাপোক্ত হয়ে বসতে চেয়েছিলেন। তখন হাওয়া ভবনে এই তারেকরা আরেকটি বিকল্প সরকার গঠন করেছিল, কিন্তু সেই নির্বাচনে 15 দিনও পার হতে পারে না। 15 দিনের মধ্যে কিন্তু আমরা খালেদা জিয়াকে সেই ক্ষমতাচ্যুত করেছিলাম এবং ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছিল। কাজে আমরা এখনো আমাদের যে পদক্ষেপগুলি, এই পদক্ষেপ নিয়ে যারা বলেছিলেন, সেই ভদ্রলোককে আমার সামনাসামনি জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যিনি বলেছিলেন আওয়ামী লীগ মারা গেলে জানাজা করার লোক পাওয়া যাবে না। ভদ্রলোক আওয়ামী লীগের শিকড় সম্পর্কে ওর ধারণা নেই। আওয়ামী লীগের শেকড় এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সম্পর্কে ওর ধারণা নেই। নূর মজিদ হুমায়ুন, রূপগঞ্জের উপজেলা চেয়ারম্যানের জানাজা, নূর মজিদ হুমায়ুন সাহেবের জানাজা, এগুলি দেখে বুঝতে কি বাকি আছে যে আওয়ামী লীগ কেমন দল, আওয়ামী লীগের জানাজা পড়ার লোক আছে কিনা? কাজে আমি এটুকুই বলবো যে আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যন্ত সুসংগঠিত হয়েছেন। আমাদের প্রিয় নেত্রী, প্রাণ প্রিয় নেত্রী শেখ হাসিনা তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে
এই 8ই আগস্ট থেকে কথা বলে যাচ্ছেন। তৃণমূল নেতা কর্মীরা এখন অনেক সাহসী, তারা মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত রয়েছে, কারণ দেশ একটি সেই স্বাদের বাংলাদেশ এখন একটি পাকিস্তানি ভূমিতে পরিণত হচ্ছে। কাজে আমি বিশ্বাস করি যে দেখেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত সুসংগঠিত রয়েছে। আমরাও আমাদের নেত্রীর নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের কথা বলছি, নেত্রীর নির্দেশনা পৌঁছে দিচ্ছি। কাজে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন এটি হবে না, এটি করতে দেওয়া হবে না। আর আমাদের প্রাণ প্রিয় নেত্রী, প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মুখ থুবড়ে পড়া বাংলাদেশ, অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ, শিক্ষাঙ্গনের ধ্বংস হওয়া বাংলাদেশ, শিল্প ধ্বংস হওয়া বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন, সেই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এই ইউনূস একটি মতলববাজ মানুষ। একথা নেত্রী, প্রাণের নেত্রী বারবার জাতির কাছে ওপেন মাউথ বলেছিলেন। উনি যা বলেছিলেন, নেত্রী শেখ হাসিনা যা বলেছিলেন ইউনূস সম্পর্কে, সেটাই বাংলাদেশের মানুষ আজকে হারে হারে টের পাচ্ছে। কাজে বাংলাদেশের মানুষ এখন কিন্তু এই ইউনূসের কাছ থেকে এবং এই আমদানি করা এই উপদেষ্টাদের কাছ থেকে তারা মুক্তি চায়। জি, কারণ বেশিরভাগেরই বিদেশি পাসপোর্ট, তাদের বাংলাদেশের জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নেই। আর আমরা তো যতই নোবেল পাক, আমরা সেই ইউনূস সাহেবকে কখনোই বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য একটি কাজও করতে দেখিনি। এবং গত 13-14 মাসেও বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়েছে, সমস্ত মানুষজন তার চাকরি হারিয়েছে, অর্থনৈতিকভাবে দেশ ভঙ্গুর পরিস্থিতিতে, বিনিয়োগ আসেনি কোনো। এবং শেয়ার বাজারের কথা তারা আগে বলেছিল, শেয়ার বাজার নাকি 15 বছর শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু এই 14 মাসে বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে গেছে যে, দেখছি যে প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসনকে যেমন আক্রান্ত করা হয়েছে, আজকে সেনাবাহিনী কেউ কিন্তু সেভাবে আক্রান্ত করে একটা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। এ বিষয়ে আপনার বক্তব্য? দেখেন, এটি নতুন কোনো বিষয় নয়। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা যখন কথা বলছি তখন ঢাকা সহ বাংলাদেশের মানুষের কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে। কেন? আজকে 15 জন জেনারেলের বিরুদ্ধে, 15 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়ে দিলেন। দেখেন, এই সরকার, এই ইউনূস সরকার রাষ্ট্র দখল করে এই রাষ্ট্রের সিভিল সার্ভিস, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করেছে। এই সরকার পুলিশকে ধ্বংস করেছে। এই সরকার রাষ্ট্রের যত কাঠামোগুলি ছিল সমস্ত কাঠামোগুলিকে ধ্বংস করে দিয়েছে। সবশেষ ছিল মানুষের একটি আস্থার একটি ঠিকানা, সর্বশেষ ঠিকানা, শুধু দেশ রক্ষার নয়, সংবিধান রক্ষার জন্য যাদের উপর দায়িত্ব ছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এখন একটি নূতন ষড়যন্ত্র শুরু করেছে। এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তো, আপনি দেখেন 16 বছরে যে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে অস্থিতিশীলতা ছিল, বিশৃঙ্খলা ছিল,
নেত্রী শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্র কাঠামোর সমস্ত জায়গাগুলিকে তিনি একটি শৃঙ্খলার মধ্য দিয়ে 16টি বছর দেশ চালিয়েছেন। আজকে সেই দেশটিকে আমাদের মনে রাখতে হবে যে এই বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক জনতা জিয়াউর রহমানের শাসনামলে প্রায় 21টির বেশি পাল্টাকু হয়েছে। প্রায় 1400 জন সৈনিক এবং এয়ারফোর্সের মানুষকে সেদিন ফাঁসি অথবা গুলি করে হত্যা করা হয়েছে মুক্তিযোদ্ধা অভিযান থেকে। সেদিন ঢাকায় আমরা যারা থাকতাম কেমন ছিলাম, ভোর রাতে প্রায়শই শুধু গুলির শব্দ, কামানের গোলা। কি হয়েছে? অভ্যুত্থান চেষ্টা হয়েছে। কি হয়েছে? অভ্যুত্থান হয়েছে। তো সেই দেশ থেকে মাননীয় নেত্রী একটি সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। এটি ওদের ভালো লাগেনি। কাজে আজকে যে কানাঘুষা হচ্ছে, এ কোথায় গিয়ে পৌঁছবে এখনই বলার কোনো সুযোগ নেই। তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং 71 বলেন, 75 বলেন, 81 বলেন, সব মিলিয়ে আমার অভিজ্ঞতার আলোকে একটি কালো অধ্যায় অপেক্ষা করছে এবং তার জন্য এই ইউনুস বমরা দায়ী হবেন। তাদেরকে আইনের মোকাবেলা করতেই হবে। আমরা শুনছি যে তারা আলী রিয়াজের মতো একজন প্রবাসী বাংলাদেশি, যিনি বিদেশি পাসপোর্ট হোল্ডার, তিনি তারা সংবিধানকে পরিবর্তন করতে চান যাতে তাদের কারোরই কোনো রকমের কোনো বিচার না হয়। কারণ তারা যে কাজটি করেছে সেই অবৈধ অসাংবিধানিক সরকার গঠন করা, যেটি সংবিধানের ভেতর নেই, এবং তারা যারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে রাষ্ট্রের সাথে, আমরা শুনছি তারা সেফ এক্সিটের কথা বলছে। আমরা শুনছি তারা সংবিধান পরিবর্তন করে নিজেদের মতো করে গণভোট করবে, নিজেদের মতো করে সংসদ করবে। এই যে একটা আরো ঘরের ভেতর আমরা ডিপ স্টেটের চক্রান্ত দেখেছি, এখন দেখছি আমাদের অভ্যন্তরে আরেকটি চক্রান্ত চলছে। এই চক্রান্ত বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কতটা রুখে দিতে পারবে? দেখেন, একটা কথা আমি আপনাকে বলি, সেটা হলো একটি মিথ্যা কথাকে শত মিথ্যা কথা দিয়ে ঢাকার চেষ্টা করা হয়। একটি মিথ্যা জিনিসকে শত মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করেও কিন্তু ঢাকা যায় না। 5ই আগস্ট যে অপরাধ করেছে, যারা অপরাধ করেছে, সাংবিধানিক নির্বাচিত সরকারকে যারা উৎখাত করেছে, যারা সরকারি প্রতিষ্ঠানগুলিতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তারা এখন সংবিধান পরিবর্তনের মালিকানা নিয়েছে। জনগণ তাদেরকে কোন দায়িত্ব দিয়েছে? তারা কি জনগণের প্রতিনিধি? তাদের এই এখতিয়ার আছে? কাজে একটি অবৈধ সরকারের যেসব কমিশন করেছেন, যে কমিশন করেছেন, আলী রিয়াজ সাহেব দিয়ে শুরু করে সকল কমিশনই হলো একটি অবৈধ কমিশন। সেটা আলী রিয়াজ সাহেবের কমিশন, সেটা আইসিটি যেটা আদালত চালিয়ে আমার বাংলার জনগণের প্রিয় নেত্রীকে যারা কালিমা লেপন করার অপচেষ্টা করছে, এর কোনটাই বৈধ নয়। সমস্ত অবৈধকে বৈধ করার একটি অপচেষ্টা। এই বৈধতা পেতে হলে আমরা যারা লাস্ট এমপি বলে বা রানিং এমপি বলে, আমাদেরকে
আমাদের কাছে আসতেই হবে, অথবা তাদেরকে ক্ষমা চাইতে হবে, তাদেরকে ক্ষমা চেয়ে অথবা দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে তাদের। যারা ভাবছেন পালিয়ে যাবেন, মাঝে মাঝে বিভিন্ন ইউটিউবে নিউজ দেখি যে পালিয়ে যাচ্ছেন, কি সেফ এক্সিট করছেন। কোন সেফ এক্সিট দেওয়া হবে না কাউকে, মোকাবেলা করতেই হবে। যে দেশ ধ্বংস করেছেন, এই দেশ ধ্বংসের জন্য তাদেরকে কাঠগড়ায়, জনতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। ওদের মনে রাখতে হবে, ওরা ৭৫-এর ১৫ আগস্ট গড়িয়ে ভেবেছিল যে ৭১-এর যুদ্ধাপরাধীদের বেঁচে যাবে। আমরা যারা ৭৫-এ মিছিল মিটিং সংগঠিত করেছি এবং পরবর্তীকালে কারাগারে নিক্ষেপ করেছে, আমরা কারাগার থেকে মুক্ত হয়ে আমরা যখন স্লোগান দিয়েছি, আমরা কিন্তু ভাবতেও পারিনি যে সেই বাংলাদেশ, যে বাংলাদেশে ৭৫-এর খুনি ডালিম, শাহরিয়ার, নূর, রশিদরা বিচরণ করে, সেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশে ফিরে আসবে মৃত্যুকে আলিঙ্গন করে। কাজে শেখ হাসিনাকে মৃত্যু ভয় দেখে লাভ নাই। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, এই দেশ ধ্বংসকারী, এই মানুষ হত্যাকারী, এদের বিচার, এদের কঠিন বিচার হবে, কাউকে পালাতে দেওয়া হবে না। যদি সেরকম পরিস্থিতি হয়, ওরা পালাবার পথ পাবে না। ওদের একমাত্রই শুধু পথ আছে, দৌড়ে গিয়ে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া। এছাড়া আর কোন রাস্তা, বিমানবন্দর থেকে কোন রাস্তা তাদের জন্য খোলা নেই। জি, অনেক ধন্যবাদ। বঙ্গোপসাগরের ওখানে আমরা দেখছি মার্কিনী জাহাজ এসে অপেক্ষা করছে, ঘোরাফেরা করছে। কেউ কেউ বলছে যে সেইখানে জাহাজগুলো আসলে কেন ঘোরাফেরা করছে, যদি এয়ারপোর্ট বা অন্য কোনো পথ না থাকে তাহলে কি সেখানকার কেউ সেখান থেকে এসে বিশেষ কাউকে সেফ এক্সিট দিবে কিনা, এরকম কথাও কিন্তু আজকাল আমাদের সাধারণ জনগণ বলছে। যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে, আমরা দেখেছি নেপালেও যখন অভ্যুত্থান হয়েছে, সেখানে যিনি সরকার প্রধান হয়েছেন সুশীলা কার্কি, তিনি বলেছেন যে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এবং যারা দেশের স্থাপনা ধ্বংস করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, প্রত্যেকের বিচার করতে হবে প্রচলিত যে আইন এবং সংবিধান অনুযায়ী যে আইন রয়েছে। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশে 15 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত যা কিছু ঘটেছে, সেটার জন্য সকল হত্যাকাণ্ড, সকল স্থাপনা ধ্বংস থেকে শুরু করে এমনকি রাষ্ট্রের যে বিশেষ প্রশাসন, পুলিশ বাহিনীর ৩৬০০ সদস্যকে হত্যা করা, 450-র মতো থানা ধ্বংস করা, কারাগার লুট করা, অগ্নিসংযোগ করা, অস্ত্র লুট করা, এই সকল কাজের জন্য ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই ইন্ডেমনিটি দিয়ে তারা বাংলাদেশের সকল সন্ত্রাসী জঙ্গিদেরকে একটি বার্তা দিল যে তারা চাইলে পুরো রাষ্ট্রকে একটা নির্মম নির্যাতনের রাষ্ট্রে পরিণত করতে পারে। এবং সেই হিসেবে আমরা দেখছি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় মব বাহিনী বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ জনগণের উপর তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং আজকে রক্তাক্ত বাংলাদেশ। দেখেন, আমি যে কথা বলছিলাম সেই কথাটার একটি অংশ রয়েই গেল। সেটা হলো, আমরা কিন্তু ৭৬, ৭৭, ৭৮, ৭৯, আমরা কিন্তু ভাবতেও পারিনি যে এই বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হবে। বঙ্গবন্ধুর রক্ত যা ঘমনিত প্রবাহিত, যে রক্ত পড়া পারে না, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা যখন আওয়ামী লীগের মতো দলটির দায়িত্ব গ্রহণ করেন, এই দায়িত্ব গ্রহণ করার পরে কিন্তু আমাদের প্রত্যাশার জায়গাটা সৃষ্টি হল এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫-এর খুনিদের বিচার করেছেন।
তাদের বিচারের রায় কার্যকর করেছেন, ৭১-এর যুদ্ধাপরাধী, সেই যুদ্ধাপরাধীদের বিচার করেছেন এবং বিচারের রায় কার্যকর করেছেন। একজন, আপনার নিশ্চয়ই মনে আছে, একজন চট্টগ্রামের এক বাঘা ছিল, সেই বাঘা বলতো যে শেখ হাসিনা আমার পশম ছুঁতে পারবে না। তো কাজে এখানেই গিয়ে শেখ হাসিনাকে ভয় পায় যে শেখ হাসিনা কাউকে ছাড় দেয় না। ওই সুরঞ্জিত দা বলেছিলেন পার্লামেন্টে, মনে আছে, যে বাঘের ছেলে ছাড় দেয়, বাঘে ছাড় দেয়, কিন্তু শেখ হাসিনা কিন্তু কাউকে ছাড় দেয় না। এবং উনি দেখবেন, ওনার বক্তৃতায় উনি এই কথাগুলো, বক্তব্যগুলিতে প্রায়শই মিটিংয়ে বলেন যে আমাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন এই দস্যু, এই হায়নাদের রূপগুলি দেখার জন্য এবং হায়নাদের বিচার করার জন্য, হায়নাদের সঠিক ভাবে বিচার করার জন্য। কাজে আমি আপনাকে বলতে পারি যে ওরা নিজেরাও জানে যে ওদের কোনো পথ নেই। ওরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। ওরা যে ছাত্রলীগ 1948 সালে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছে, যে ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশে ৬২-এর হাফিজুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচনে মুখ্য ভূমিকা পালন, ৬৬-র ৬ দফা ভিত্তিক আন্দোলন, ৬৯-এর ছাত্র গণ আন্দোলন, ১১ দফা ভিত্তিক আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধের মুখ্য ভূমিকা পালনকারী সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করে, সেই ছাত্রলীগকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি চায় বাংলাদেশে? আমরা আজও বেঁচে আছি, মুক্তিযোদ্ধা হিসাবে বেঁচে আছি, বঙ্গবন্ধুর শরীর হিসাবে বেঁচে আছি। সারা বাংলাদেশ জেগে আছে। সারা বাংলাদেশ এখন অপেক্ষা করছে, আবার বৃদ্ধ বনিতা, মহিলা পুরুষ সবাই অপেক্ষায় আছে কখন রাস্তায় নামবে। যখন রাস্তায় নামবে সবাই, তখন ওরা পালাবার পথ পাবে না। আমি এই ১৫ বছরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে বা বাংলাদেশ আওয়ামী লীগের সরকার কোনোভাবেই তাদেরকে নিষিদ্ধ বা তাদেরকে একটু কোণঠাসা করা বা এমন কোন পরিস্থিতি কেন তৈরি করলো না, যে পরিস্থিতিটা আজকে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো আছে, এমনকি বঙ্গবন্ধুর সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক, মুক্তিযুদ্ধের পরিবার, শহীদ পরিবার, শিল্পী, সাহিত্যিক, যারা প্রগতিশীলতার কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের কথা বলে, আজকে ৫ই আগস্ট থেকে শুরু করে সকলেই আক্রান্ত, ভয়ঙ্কর ভাবে আক্রান্ত। যে আক্রান্তর ইতিহাস ১৯৭১-এর মানে নৃশংসতাকেও হার মানায়। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কি ভুল করেছিল? বা কেন আপনারা তাদেরকে এত সুন্দরভাবে, আমি নিষ্ঠুরভাবে এই প্রশ্নটি করছি, তাদের কোনো সমস্যা হয়নি, তারা সকল ডিগ্রি করতে পেরেছে, তারা সকল প্রতিষ্ঠানে চাকরি করেছে, কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা, আজকে আমাদের সকলে কিন্তু প্রায় ১.৫ কোটি মানুষ বলা হয় যে তারা পরিবার থেকে বিচ্যুত, যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আমি বলি, এখন দেখেন আমাকে আপনি মনে করিয়ে দিলেন ডক্টর বরকত সাহেবের, যিনি এখন কারারুদ্ধ বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিবিদ সমিতির যিনি সভাপতি, তিনি বহু আগে কিন্তু তিনি একটা রাইট আপ দিয়েছিলেন জামাতে ইসলামের অর্থ যোগান কোথা থেকে হয়। তিনি বলেছিলেন যে এই জামাতকে যদি থামাতে হয়
তাহলে তার অর্থ যোগানদাতা প্রতিষ্ঠানগুলিকে আগে আঘাত করতে হবে। আমরা কিন্তু সেটাকে মূল্য দেই নেই। একথা স্বীকার পেতে আমার কোনো অসুবিধা নেই। আমার মনে হয় কি যে আমরা তো একটি রাজনীতি, একটি দর্শন মস্তিষ্কে ছিল। দীর্ঘ 16 বছরের ক্ষমতার সময় এই দলের ভিতরে রাজনৈতিক চর্চাটা, দর্শন রাজনৈতিক চর্চাটা, রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে শত্রু মিত্রকে চিহ্নিত করা এবং শত্রুকে কে কোথায় আছে, কি করছে, এই বিষয়গুলি আমরা নির্ধারণ করতে পারি। আর পাই নাই বলেই তো কেউ কেউ ছাত্রলীগে ঢুকে পড়েছিল, কেউ কেউ আওয়ামী লীগে ঢুকে পড়েছিল, কেউ কেউ যুবলীগে ঢুকে পড়েছিল, কেউ কেউ মহিলা আওয়ামী লীগে ঢুকে পড়েছিল, ইত্যাদি 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 ইত্যাদি। তো এটা তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নয়। আমি আপনাকে একদম হলফ করে বলছি, নেত্রী বারবার আমাদেরকে সতর্ক করেছেন, নেত্রী শেখ হাসিনা বারবার সতর্ক করেছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু এরা ঢুকে পড়তেছে, সতর্ক হওয়ার দরকার হলে সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্যদেরকে বলেছেন যে তোমরা সমস্ত কমিটিগুলো যাচাই বাছাই করবা এবং কে কোথায় পরিবার নিয়ে যাও। দেখেন একটা জিনিস, আমি ওই যে আবার সেই আলোচনায় আসলাম, আমরা 72 থেকে 75 এমনি ভাবে অনেক রাজাকার আলবদর আল-সাদকে আমরা এভাবে ভুলে গিয়েছিলাম। আবার আমি আরো উলঙ্গ ভাবে কথা বলতে পারি, কিন্তু আমি বলবো না, এখনো বলার সময় হয়নি। ঠিক একই ভাবে এই দীর্ঘ 16 বছরে বড্ড রাজনৈতিক চর্চা বড্ড অনুপস্থিত ছিল লোকেরা, এবং রাজনৈতিক যে যুদ্ধটা 71 থেকে শুরু হলো, এবং সেই রাজনৈতিক যুদ্ধটাই যে ছিল চলমান প্রতিদিন প্রতি মুহূর্তে, সেই জায়গাটাকে আমরা লক্ষ্য করতে পারি। আমরা রাজনীতি নিয়ে আলোচনা করতে পারিনি। আমরা তো একটি মুক্তিযুদ্ধের চেতনার দল, কিন্তু দেখেন আমরা কোথায় ছিলাম, আর ওরা জামাত, শিবির, বিএনপি, ঠিক বলেছেন আপনি, তাদের শিল্প প্রতিষ্ঠান চলেছে, বিএনপি জামাতের লোকদের, তাদের ব্যাংক চলেছে, তাদের মহিলারা শাড়ি পরে বাড়িতে বাড়িতে গিয়ে কি বলে, কি দাওয়াত না কি বলে, এগুলো দিয়েছে। আমরা কিছুই দেখিনি, আমরা দেখা সময় হয়নি। এই বিষয়গুলি কিন্তু একটি মাল্টি ক্লাস পার্টি হিসাবে একটি বিরাট দুর্বল জায়গা। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা কিন্তু অনেক কঠিন কথা বলেছেন আমাদেরকে, অনেক কঠিন কথা, সেটা আমি আমি বলবো না। আমি মরে গেলে আমার জীবনীতে পাবেন, অনেক কথা আছে। তো আজকে আমার ধারণা যে আওয়ামী লীগ আজকের প্রেক্ষাপটে নেত্রী যখন বলছে তোমার বাড়ি কে পুড়িয়েছে, নাম লেখো, নোট করে রাখো। আমরা কি রাখছি? হয়তো কেউ রাখছে, অনেকে রাখছেন। আমার একজন নেতাকে হত্যা করেছে পৈশাচিক ভাবে, আমরা কি তাদের নাম রেখেছি? তাদের সম্পর্কে আমরা সমস্ত কিছু রাখছি তথ্য?
আমরা কেউ রাখছি, কেউ রাখছে না, রাখতে হবে, রাখতে হবে। কিন্তু ওরা দেখেন, ওরা কিন্তু রেখেছে, ওরা সিভিল সার্ভিসে ওদের যে লোকগুলি যে যেথায় আছে 5, 7, 10 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, তার সঙ্গে কিন্তু তাদের কানেক্টিভিটি ছিল, তাদেরকে এনে কিন্তু এখন বসিয়ে দিচ্ছে। পুলিশ সার্ভিসে যারা যারা বিতাড়িত হয়েছিল অথবা পদচ্যুত হয়েছিল, তাদেরকে কিন্তু আবার তারা টেনে এনে বসিয়েছে, কারণ তাদের কাছে তালিকা ছিল, তালিকা তৈরি করে রেখেছে। যে ডাক্তার তাদের ছিল, সেই ডাক্তার তালিকায় ছিল, সেই ডাক্তারকে কিন্তু এখন এনে তার জায়গায় বসিয়ে দিচ্ছে। সর্বত্রই একই অবস্থা। আমি আপনাকে বলতে চাই, ইভেন সেনাবাহিনীতেও কি আমরা সতর্ক ছিলাম যে কারা ঢুকছে, কারা ঢুকছে? আমরা ছিলাম না। কাজে কাজটি যদি শুধু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপর দায়িত্ব দিয়ে দেই, সেটি একটি মানুষের পক্ষে এত সম্ভব না। তাহলে এত বড় লটমহল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, তাহলে নানককে আর প্রেসিডিয়াম মেম্বার থাকার দরকার কি? আমি আমাকে দিয়ে বললাম, আমি আমার অন্য কোনো কলিগ নিয়ে কোনো কথা বলবো, আমি বলবো যে আসলে আত্মসমালোচনা হওয়া দরকার, আত্ম উপলব্ধি হওয়া দরকার, এবং আমাদেরকে রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করা দরকার। লক্ষ্য নির্ধারণ করে হবে জামাত শিবিরের হাতে অস্ত্র চলে এসেছে, অবৈধ অস্ত্র চলে এসেছে। কাজে সেই অবৈধ অস্ত্র কাদের কাদের কাছে আছে সে তালিকাও কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরাই কিন্তু করতে পারে এবং দিতে পারে। আমি বিশ্বাস করতে চাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা, আমার যে ভাইয়েরা আজকের এই আলোচনাটি শুনছেন, আমি তাদের কাছে করজোড়ে আমি অনুরোধ করব, দেখেন কাগজ কলম নেন, লিখুন, নোট রাখুন, কার হাতে অস্ত্র আছে আপনি লিখুন, আপনি নোট রাখুন। আমি এই আবেদনটি সকল নেতা কর্মীর কাছে আমি আপনার এই আজকের সাক্ষাৎকার, আজকের এই আলোচনার মধ্য দিয়ে, লাইভের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি করতে চাই। আমাদের ব্যর্থতার দিকে তাকালে চলবে না। আমাদের এখন সময় হলো আমাদের নেতা কর্মীরা অর্ধাহারি তারপরে তারা বলে না আমাদেরকে যে নানক ভাই লিডার আমাদেরকে খাওয়ার টাকা দেন। আল্লাহর কসম দিয়ে বলছি, আমাদের কোন নেতাগুলো তা বলেন। প্রথম দিকে জেলে যারা যেত তারা বলতো যে আমাদের দিকে খেয়াল রেখে, কিন্তু আজকে যারা জেলে যাচ্ছে, গ্রেপ্তার করছে, এই যে 24 তারিখের যে মিছিল, সেই জায়গা থেকে প্রায় 400 থেকে 500 নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। কিন্তু তারা কিন্তু কেউই বলেনি, বা কারো ফ্যামিলি থেকেও কিন্তু আমাকে বলেনি। আমি চেষ্টা করি সবার সঙ্গে যোগাযোগ করার, ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কারো মৃত্যু হলে সেই পরিবারের সঙ্গে আমি নেত্রীর পক্ষ থেকে নেত্রীর সালাম দিয়ে যোগাযোগ করার চেষ্টা করি। কেউ কিন্তু টাকা চায়, সবাই বলে একটি কথা, লিডার ভাই আমাদের মৃত্যু হোক, কিন্তু এই সরকারকে হটানোর জন্য যা যা প্রয়োজন আমরা করবই করব। এই 24 তারিখের পর আবার সারা বাংলাদেশ কিন্তু আমাদেরকে চোখ খুলে দিয়েছে, আমাদেরকে বলছে
যে আপনারা কর্মসূচি দেন। তো এই মোটামুটি আমাদের, আমি একদম শেষের দিকে, আমি শেষের অল্প একটা ছোট্ট কোয়েশ্চেন ঠিক না, এটি হচ্ছে যে একদম এখন দেশের যে পরিস্থিতি, বেশিরভাগ সাধারণ মানুষরাও বলছে, আমাদের তৃণমূল থেকেও বলছে, তবে আমি টকশোর কারণে আমি সাধারণ মানুষের বার্তাটাই বেশি পাই। সাধারণ মানুষের বার্তাটা আমি আপনাকে দিতে চাই, কারণ তৃণমূলের কর্মীদের সাথে আপনার যোগাযোগ রয়েছে। সাধারণ মানুষ কিন্তু বারবার বলছে যে আওয়ামী লীগ এখন কর্মসূচি দিক, আওয়ামী লীগ এখন ডাক দিক, আমরা আওয়ামী লীগের কর্মীদের সাথে রাজপথে নামবো, আমরা বাংলাদেশকে মুক্ত করব, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলকে আবার ক্ষমতায় নিয়ে আসতে চাই, অর্থাৎ বঙ্গবন্ধু কন্যার হাতেই এই বাংলাদেশ নিরাপদ। এই যে সাধারণ মানুষ অপেক্ষা করছে, সাধারণ মানুষ বারবার বলছে যে আপনারা একটা কর্মসূচি দিন, কিংবা পরিকল্পনা দিন, কিংবা আপনাদের দিকে তাকিয়ে আছে। সেই তাকানোর ক্ষেত্রে আওয়ামী লীগ, আপনারা নিজেরা কতটা ঐক্যবদ্ধ, এবং আপনারা পরবর্তীতে এই জনগণকে সাথে নিয়ে কিভাবে আন্দোলন করতে চান? আমি মূল পরিকল্পনা শুনবো না, কারণ যুদ্ধের একটা নিয়ম আছে, সবকিছু বলতে হয় না, যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব। আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। হ্যাঁ, প্রত্যেকটা যুদ্ধের একটি কৌশল থাকবে, কিছু জাহেরে থাকবে, কিছু বাতেনে থাকবে। তো কিন্তু তারপরে আমি আপনাকে বলবো যে আমার কতগুলো অভ্যাস আছে। একটি মিছিল হলে, একটি কোনো কর্মসূচি ঘোষণা করার মিছিল হলে, আমি তো মোহাম্মদপুর আগারগাঁও থেকে এমপি, এই এলাকা থেকে যখন মিছিলটা হয়, তখন মিছিলে যারা থাকেন আমার নেতা কর্মীরা, তারা তো থাকেনি, কিন্তু আমার এটা থাকে, আমার ইনফরমেশনটা আমার খুব জরুরি হয়ে যায়। আমি ওই মিছিলের ভিতরে 8 জন থেকে 10 জন লোক বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় রাখি। আমি জানতে চাই যে তোমরা যে মিছিলটি নিয়ে গেলে, পাশে রিক্সা আরোহী যারা বা রিক্সাওয়ালা, তারা কি তোমাদের দিকে তাকিয়েছিল? তোমাদেরকে বাবা দিয়েছে বা জয় বাংলা বলে চিৎকার করেছে? বাস কি পড়েছিল? কোনো বাসের ভিতরে থেকে কি শাউটিংটা এসছে? ইত্যাদি ইত্যাদি। আপনি যে কথা বলেছেন, অর্থাৎ জনগণ, আমি আগেই বলেছি যে জনগণ ঝাঁপিয়ে পড়ার জন্য দাঁড়িয়ে আছে। কেন? জনগণ তো দিশাহারা হয়ে গেছে।